সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বৃত্ত অধ্যায় 4.1। ওকে, তো আমরা যে মেইন বিষয়টা আজকে দেখব সেটা হচ্ছে পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ কি হবে। ওকে, ইতিপূর্বে কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ আমরা দেখাইছি, কারণ আজকে হচ্ছে পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ। ওকে, তো পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ বের করার জন্য পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা আমাদের বুঝতে হবে। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি যে একটা আদি অক্ষ কল্পনা করা হয়। ওকে, ও এক্স হচ্ছে আদি অক্ষ, এখানে কিন্তু অক্ষ থাকবে শুধু একটা। তো এই আদি অক্ষের উপর আমরা একটা বৃত্ত নিলাম, সেটা হচ্ছে এই যে এটা। ওকে, এটার কেন্দ্র হচ্ছে সি। ওকে, আদি অক্ষের উপরস্থ, তাহলে ও কমা সি আমরা যোগ করি। ওকে, এবং ধরে নিচ্ছি ওসি রেখা এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করে, এবং ও থেকে সি এর দূরত্ব এটা হচ্ছে r1। ওকে, এই দূরত্বটা হচ্ছে r1, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, সেটা হচ্ছে r1, θ1। ওকে, এটা এখন এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু আমরা নিচ্ছি পি অফ আর থিটা। ওকে, যেহেতু পোলার স্থানাঙ্ক সবগুলি, তাহলে আমাদের অবশ্যই একটা আর একটা থিটা। ওকে, তো পি থেকে আমরা এই যে দেখো আমরা পি কমা কি করলাম, ও কমা পি যোগ করি। এই ওপি রেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওকে, এবং এই ওপি এর দূরত্ব কিন্তু আর, তাহলে একটা বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব যদি আর হয় এবং ওই রেখা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হবে আর থিটা। এটা আমরা পোলার স্থানাঙ্কে দেখাইছি, এবং আমরা এই যে পি কমা সি যোগ করি। ওকে, তো যেহেতু পি হচ্ছে বৃত্তের উপরস্থ একটা বিন্দু আর সি হচ্ছে কেন্দ্র, তাইলে সিপি, এই যে সিপি কিন্তু হবে বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা এ ধরি। ওকে, এটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আমরা এ ধরলাম। ওকে, তো এখন দেখো এই যে এখানে যদি আমরা ভেক্টর চিহ্নিত করি, ও থেকে ভেক্টরগুলো বের হয়েছে এই যে এটা, তাহলে এই যে এখানে ওপিসি ত্রিভুজ থেকে দেখো ত্রিভুজ ওপিসি, হ্যাঁ, ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাই, ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে সেটা হচ্ছে এই কোণ থিটা আর এই কোণ θ1, এটা কিন্তু হবে থিটা মাইনাস θ1। ওকে, তাহলে আমরা কি পাই ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে, ওপি ভেক্টর প্লাস পিসি ভেক্টর ইকুয়াল টু হবে ওসি ভেক্টর। ওকে, তো এখান থেকে আমরা পিসিটা যদি বের করি, তাহলে পিসি ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। ওকে, তো এখন দেখো ভেক্টর চিহ্ন তো রাখা যাবে না, আমরা যদি প্রমাণ নিয়ে যাইতে চাই, এই জন্য আমরা কি করব, দুই পাশে সমান ভেক্টর দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে দেখো এখানে হবে পিসি ভেক্টর ইন্টু পিসি ভেক্টর, এখানে হবে ওসি ভেক্টর মাইনাস ওপি ভেক্টর ইন্টু ওসি ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। ওকে, এটা আমরা পাই। তো এখানে কিন্তু আসতেছে পিসি স্কোয়ার, এখানে হবে ওসি ডট ওসি মাইনাস ওপি ডট ওসি মাইনাস ওসি ডট ওপি। ওকে, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস ওপি ডট ওপি। ওকে, এটা আমরা পাই। তো ফাইনালি আমরা কি পাবো, সেটা হচ্ছে পিসি ভেক্টর পিসি স্কোয়ার, আর দুইটা সমান ভেক্টরকে ডট গুণ করলে এর উপর স্কোয়ার হয়ে যাবে, এরপরে প্লাস এই যে ওপি ওপি গুণ করলে ওপি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ভেক্টর গুণের সূত্র অনুসারে আমরা কিন্তু জানি সেটা হচ্ছে ওপি ডট ওসি, যে কথা ওসি ডট ওপি একই কথা, বিনিময় সূত্র মেনে চলে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওপি ডট ওসি। ওকে, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা কি পাই দেখো, সেটা হবে পিসি স্কোয়ার ওসি স্কোয়ার ওপি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওপি ডট ওসি, দুইটা ভেক্টরের ডট গুণ, তাহলে হবে ভেক্টর দ্বয়ের মান এদের মধ্যবর্তী কোণের কোসাইন। তো দেখো ওপি আর ওসি, এই যে ওটা, এটা হচ্ছে ওপি, এটা হচ্ছে ওসি, এদের মধ্যবর্তী কোণ থিটা মাইনাস θ1, তাহলে এটা হবে থিটা মাইনাস θ1। ওকে, তো এটা আমরা পাইলাম।
তো ফাইনালি আমরা কি পাই সেটা হচ্ছে যে এই যে পিসি, দেখো পিসি এটা হচ্ছে এ, তাহলে আমরা পিসির মানটা বসাই দেই এ স্কোয়ার ইকুয়াল ওসি, এই যে ও থেকে সি এর দূরত্ব কিন্তু আর1, তো এখানে আর1 স্কোয়ার প্লাস ওপি, এ ও থেকে পি এর দূরত্ব আর, তাহলে এটা আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওপি হচ্ছে আর1, তাহলে আর1 আর, তাহলে এখানে কোসাইন থিটা মাইনাস থিটা 1। ওকে, এটা আমরা পাই। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পাবো, দেখো এটা যদি এই পাশে নিয়ে আসি, আর স্কোয়ার আর1 স্কোয়ার 2r r1 cos থিটা মাইনাস থিটা 1 ইকুয়াল টু হবে a স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃত্তের কার্তেশীয় সমীকরণ হচ্ছে আর স্কোয়ার প্লাস আর1 স্কোয়ার মাইনাস 2r r1 cos থিটা মাইনাস থিটা 1 ইকুয়াল টু a স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের কার্তেশীয় সমীকরণ। তো এটাকে আরো জেনারেলাইজ করা যায়, সেটা হচ্ছে এইভাবে, দেখো আর স্কোয়ার r1 স্কোয়ার মাইনাস 2r r1 cos a মাইনাস b এর সূত্র। তাহলে আমরা কিন্তু জানি সেটা হচ্ছে cos a মাইনাস cos a cos b। ওকে, প্লাস sin a sin b, মাইনাস থাকলে প্লাস হয় কিন্তু এখানে মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 2r r1 sin a sin b। ওকে, sin a sin b ইকুয়াল টু হবে a স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তো ফাইনালি দেখো কি আসে, সেটা হচ্ছে আর স্কোয়ার r1 স্কোয়ার মাইনাস দুটা, দেখো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো r1 কিন্তু কনস্ট্যান্ট, কারণ একটা নির্দিষ্ট বৃত্তের কেন্দ্র তো স্থির থাকবে। তো কেন্দ্র যদি স্থির থাকে, এই রেখা কিন্তু কখনোই পরিবর্তিত হবে না। তো এই রেখা যদি পরিবর্তিত না হয়, এই r1 কিন্তু অলওয়েজ স্থির, মানে ধ্রুবক। এই থিটা 1ও কিন্তু ধ্রুবক। কিন্তু এই যে আর থিটা বৃত্তের উপরস্থ বিন্দু, এটা কিন্তু চলমান বিন্দু। এটা কিন্তু আমি এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, যেখানে ইচ্ছা নিতে পারতাম, কিন্তু কেন্দ্র কিন্তু স্থির। এটা কিন্তু বৃত্তের কেন্দ্র কেবলমাত্র একটাই হয়। তাহলে দেখো r1 ধ্রুবক, তারপরে এখানে থিটা 1 ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2r। ওকে, 2r r1 cos থিটা 1। ওকে, 2r r1 cos থিটা 1। আচ্ছা, এখানে একটু লিখে নিই 2r cos থিটা, আর এখানে r1 cos থিটা 1। সিমিলারলি এখানে 2r sin থিটা, r1 sin থিটা 1। ওকে, ইকুয়াল টু হবে a স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তো চিন্তা করো, এটা যেহেতু কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তো এটাকে আমরা এজিউম করতে পারি। তো এজিউম করি, আমরা জেনারেল ফর্মে নিতে চেয়েছি, কারণ একটা প্লাস একটা মাইনাস, এটা কিন্তু মানে জেনারেল সমীকরণ মানে সৌন্দর্য নষ্ট হয়, কারণ সবগুলি আমরা প্লাস বানাইতে চাইতেছি। তো দেখো এখানে আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস 2r cos থিটা r1 cos থিটা 1, এখানে মাইনাস 2r sin থিটা r1 sin থিটা 1 প্লাস r1 স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এটা আমরা পাই। তো এখন আমরা এজিউম করবো এটা কিন্তু কনস্ট্যান্ট, পুরোটাই কনস্ট্যান্ট, r1 কনস্ট্যান্ট, a কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এই যে ধরি এজিউম করতে পারি, সেটা হচ্ছে যে g সমান মাইনাস r1 cos থিটা 1। ওকে, এবং f সমান মাইনাস r1 sin থিটা 1। ওকে, এবং কনস্ট্যান্ট পার্টটাকে আমরা ধরে নিচ্ছি নতুন একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে c। ওকে, c ইকুয়াল টু হবে r1 স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ওকে, এটা আমরা এজিউম করে নিলাম। তো এই এজিউম করা ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই এখানে, দেখো এখানে যদি বসাই দিই, তাহলে বৃত্তের সমীকরণ হবে আর স্কোয়ার, এখানে হবে 2r। ওকে, 2r g cos থিটা প্লাস 2rf sin থিটা। ওকে, আর এখানে এটার পরিবর্তে c is equals to 0। ওকে, এটা আমরা পাই। তো দেখো মাইনাস r1 থিটা 1 এর মান যদি আমরা g বসাই, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানেও প্লাস হয়ে যাবে। এটা তাহলে এটাই হবে বৃত্তের কার্তেশীয় সমীকরণ।
ওকে, জেনারেল ফর্ম একদম। তো এখন আমার দরকার কি, বৃত্তের কেন্দ্র কি হবে, ব্যাসার্ধ কি হবে, এটা আমাদের লাগবে। তো দেখো এই যে বৃত্তের কেন্দ্র, দেখো কেন্দ্র কিন্তু হচ্ছে r1 θ 1 এবং ব্যাসার্ধ হচ্ছে r1। ওকে, সরি, ব্যাসার্ধ হচ্ছে এই a, এটা আমরা বের করব এখন। তো প্রথমে কেন্দ্রটা বের করি। কেন্দ্র বের করার জন্য আমার কি লাগবে, r1 বের করতে হবে, θ 1 বের করতে হবে। তাহলে এই যে এখানে যে আমরা পাইছি, দেখো এটাকে আমরা নাম্বার দিচ্ছি 1 আর এটাকে নাম্বার দিচ্ছি 2। তাহলে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার ইমপ্লাই, তাহলে আমরা কি পাবো, g স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়াল টু r1 স্কয়ার, কারণ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে r1 কি আসতেছে, রুট ওভার g স্কয়ার f স্কয়ার। ওকে, এটা হচ্ছে কেন্দ্রের r1 এর মান। এরপরে থিটা আমরা কিভাবে করব, 2 কে 1 দ্বারা ভাগ, দেখো 2 ভাগ 1 ইমপ্লাই, তাহলে হবে r1 মাইনাস r1 sin থিটা 1 ডিভাইড বাই মাইনাস r1 cos থিটা 1 ইকুয়াল টু হচ্ছে f বাই g। ওকে, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি পাবো, tan থিটা 1 ইকুয়ালস টু হচ্ছে f বাই g। অতএব থিটা 1 কি হবে, tan ইনভার্স f বাই g। ওকে, এটা আমরা পাই। তার মানে থিটা 1 ও পেয়ে গেছি, r1 ও পেয়ে গেছি। তাহলে কেন্দ্র কি হবে, দেখো কেন্দ্র হবে, উক্ত বৃত্তের কেন্দ্র হবে রুট ওভার g স্কয়ার f স্কয়ার এবং tan ইনভার্স f বাই g। ওকে, এটা হবে কেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, এই হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। তো আমরা সহজে বের করতে পারবো যে পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে তার কেন্দ্রের স্থানাঙ্ক হবে রুট ওভার g স্কয়ার f স্কয়ার কমা tan ইনভার্স f বাই g। ওকে, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। এরপরে ব্যাসার্ধ কি হবে, দেখো ব্যাসার্ধ আমরা কি পাইছিলাম, c ইকুয়াল টু r1 স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এখান থেকে a স্কয়ার ইকুয়াল টু হবে r1 স্কয়ার মাইনাস c। অতএব a সমান হবে r1 স্কয়ার মাইনাস c। তো r1 কি পাইছিলাম আমরা, রুট ওভার g স্কয়ার f স্কয়ার তার উপর কি হোল স্কয়ার মাইনাস c। তাহলে ব্যাসার্ধ আসতেছে g স্কয়ার f স্কয়ার মাইনাস c। ওকে, এই হবে বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের এই পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ এবং বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। এরপরে দেখো কিছু কন্ডিশনে বৃত্তটা কেমন হবে, এটা আমরা দেখবো এখন। এই যে এটা কিন্তু ছিল আমাদের মূল সমীকরণ 1 নাম্বার। এখন কিছু শর্ত সাপেক্ষে এটা সমীকরণ কেমন কেমন হবে সেগুলি আমরা এখন দেখবো। এটা তো জেনারেল সমীকরণ। নাম্বার ওয়ান হচ্ছে বৃত্ত যদি মূলবিন্দুগামী হয়। ওকে, বৃত্ত মূলবিন্দুগামী, বৃত্ত মূলবিন্দুগামী হলে এই ক্ষেত্রে কি অবস্থাটা দাঁড়াবে, দেখো বৃত্ত যদি মূলবিন্দুগামী হয়, মানে এই যে মূলবিন্দুগামী বৃত্ত। ওকে, এটা হচ্ছে আদি অক্ষ, এটা হচ্ছে ও। ওকে, এই বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে পি অফ আর থিটা। তাহলে এখান থেকে আমরা যোগ করে দিই ও। ওকে, এটা আমরা যোগ করলাম। এবং কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, যেহেতু এক অক্ষের উপর, কেন্দ্র কিন্তু যে কোনো স্থানে হইতে পারে, এখানে হইতে পারে। তো কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি নিই, r1 থিটা 1। ওকে, তো এটাও আমরা যোগ করে দিই এবং p, c আমরা যোগ করি। ওকে, তাহলে এটা কিন্তু থিটা 1 আর এটা হচ্ছে থিটা এবং এটা হচ্ছে r। ওকে, আর এটা হচ্ছে a। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই বৃত্ত যখন কেন্দ্র মানে মূলবিন্দু দিয়ে যাবে, তখন কিন্তু এই যে CO এটা কিন্তু ব্যাসার্ধ এবং CO এর দৈর্ঘ্য কিন্তু হচ্ছে r1 এবং আমরা ব্যাসার্ধ জানি এই যে CP, এই CPও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে a। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে OC সমান CP সমান a, কিন্তু OC সমান তো r1, তার মানে আমরা বলতে পারি r1 ইকুয়ালস টু a। তার মানে বৃত্তটা যখন মূলবিন্দু দিয়ে যাবে তখন r1 আর a পরস্পর সমান হয়ে যাবে। ওকে, তো এই শর্তে কি অবস্থাটা দাঁড়াবে, দেখো এই ক্ষেত্রে r1 সমান হচ্ছে a, এই শর্ত। তো r1 এর জায়গায় বসাই দাও, তাহলে r স্কয়ার a স্কয়ার মাইনাস
2RA cos থিটা মাইনাস থিটা 1 ইকুয়াল টু a স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার দুই পাশ থেকে কাটা, তাহলে আমরা পাই r স্কয়ার 2RA cos থিটা মাইনাস থিটা 1। ওকে, তো দেখো দুই পাশ থেকে আর বাদ দিয়ে দিলে r ইকুয়াল টু হবে 2a cos থিটা মাইনাস থিটা 1। ওকে, এটাই হচ্ছে মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ, এবং এটা হচ্ছে কার্তেশীয় মূলবিন্দুগামী কার্তেশীয় সমীকরণ। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে দেখো, কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থান করে, নাম্বার 2, কেন্দ্র x অক্ষে অবস্থান করলে ওকে, কেন্দ্র x অক্ষে অবস্থান করলে কি হবে? তো দেখো, কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থান করে, সেক্ষেত্রে বৃত্তটা আমরা ধরে নিচ্ছি এই যে এটা। এখন কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত এবং বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু আমরা ধরে নিচ্ছি r থিটা। ওকে, তো আমরা এই যে দুই বিন্দু যোগ করি। ওকে, এটা হচ্ছে কি জিরো বিন্দু, আর এই যে এইটাও আমরা যোগ করি। এই বিন্দু হচ্ছে r1 থিটা, মানে r1 জিরো হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে a, এটা হচ্ছে r, আর এটা হচ্ছে r1। ওকে, এটা আমরা পাই। এটা কিন্তু আদি অক্ষ x অক্ষ। তো চিন্তা করো এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে অবস্থাটা। এই ক্ষেত্রে হচ্ছে কেন্দ্র হচ্ছে x অক্ষের উপর অবস্থিত, তো x অক্ষের উপর কেন্দ্রের y এর মান 0 অবশ্যই। কেন্দ্রের y স্থানাঙ্ক এখানে থাকবে না, কারণ x অক্ষের সাথে x অক্ষের উৎপন্ন কোণ হচ্ছে 0। তার মানে এখানে কন্ডিশন, আমরা প্রথম কন্ডিশন কি পাচ্ছি, যে থিটা 1 জিরো হয়ে যাবে। ওকে, থিটা 1 হয়ে যাবে 0, এই হচ্ছে কন্ডিশন। তাহলে থিটা 1 যদি আমরা 0 বসাই, আর কি কন্ডিশন আছে এখানে দেখো, r1 তো r1 থাকবে। ওকে, a থাকবে, r থাকবে, তাহলে r থিটা 1 যদি 0 বসাই দিই আমরা, এখানে কি আসবে দেখো, r স্কয়ার r1 স্কয়ার মাইনাস 2r1 cos থিটা ইকুয়াল টু a স্কয়ার। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থান করে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে এটা r স্কয়ার প্লাস r1 স্কয়ার মাইনাস 2r1 cos থিটা ইকুয়াল টু a স্কয়ার। ওকে, এরপরে ফাইনালি আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে যে কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করলে এবং মূলবিন্দুগামী হলে। ওকে, মূলবিন্দুগামী হলে। ওকে, কেন্দ্র x অক্ষের উপর এবং মূলবিন্দুগামী যদি হয়, সেই ক্ষেত্রে কি হবে দেখো। এই ক্ষেত্রে আদি অক্ষ হচ্ছে আমরা ধরে নিচ্ছি OX, কেন্দ্র x অক্ষের উপর এবং সেটা মূলবিন্দুগামী। এই যে কেন্দ্র x অক্ষের উপর, এই কেন্দ্র কিন্তু হবে r1 0। ওকে, কেন্দ্র r1 0 এবং বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু আমরা ধরে নিচ্ছি p of r থিটা। ওকে, তাহলে এটা আমরা যোগ করে দেই, এটাও যোগ করে দিই। এই দূরত্বটা কিন্তু a এবং এই দূরত্ব হচ্ছে r, এই উৎপন্ন কোণ হচ্ছে থিটা। ওকে, এখন দেখো যেহেতু এটা মূলবিন্দুগামী, তাহলে এটা যদি c বিন্দু হয়, CO আর CP কিন্তু দুইটাই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এই ক্ষেত্রে কন্ডিশন কি, CP সমান OC সমান A সমান বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আবার দেখো এই OC কিন্তু R1, এটা আমরা জানি। তাহলে এখন আমরা বলতে পারি এখান থেকে R1 সমান হচ্ছে A, নাম্বার 1 কন্ডিশন। আবার দেখো কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, তাহলে এই যে থিটা 1 0, কারণ x অক্ষ বরাবর x অক্ষের উৎপন্ন কোণ 0 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা 1 ইকুয়াল টু 0। ওকে, তো এই r1a আর থিটা 1 0 এখানে বসাই দিই আমরা, তাহলে আমাদের পরিবর্তিত সমীকরণ হবে r স্কয়ার, এটা হবে a স্কয়ার মাইনাস 2ra, এখানে cos থিটা 1 0 মানে শুধু থিটা থাকবে, এটা a স্কয়ার। ওকে, তো দুই পাশ থেকে a স্কয়ার ক্যান্সেল, তাহলে r স্কয়ার ইকুয়াল টু 2ra cos থিটা, অতএব r ইকুয়াল টু হবে 2a cos থিটা। ওকে, r ইকুয়ালস টু 2a cos থিটা, এটাই হবে বৃত্তের পরিবর্তিত সমীকরণ যখন বৃত্তটা মূলবিন্দুগামী হবে এবং কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করবে। আচ্ছা, এরপরে 4 নাম্বার কন্ডিশন দেখো, বৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দুতে অবস্থান করে। ওকে, বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে অবস্থান করলে ওকে, মূলবিন্দুতে থাকলে এই ক্ষেত্রে কি হবে? তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে দেখো,
এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি মূল বিন্দু। তো কেন্দ্র এখন মূল বিন্দুতে অবস্থিত, এই যে এটা হবে বৃত্ত। ওকে, কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত, এর মানে হচ্ছে এখানে কিন্তু দুইটাই শূন্য। ওকে, r1 ও শূন্য, θ1 ও শূন্য, এবং বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু আমরা পি অফ আর থিটা নিলাম। তো এটা আমরা যোগ করি, যোগ করলাম। ওকে, এটা আমরা পাই, এবং এই কোণটা হচ্ছে থিটা, এবং এই দূরত্ব হচ্ছে আর। তো কেন্দ্র যখন মূল বিন্দুতে অবস্থিত, আমরা ইজিলি দেখতে পাচ্ছি r1 শূন্য। ওকে, r1 শূন্য, এবং θ1 ও কিন্তু শূন্য। ওকে, r1 শূন্য, θ1 ও শূন্য। তো সেক্ষেত্রে এই বৃত্তের সমীকরণ কি হবে দেখো, আর স্কোয়ার, এই যে r1 শূন্য মাইনাস 2r, এটা শূন্য, এই যে r1 শূন্য cos থিটা মাইনাস θ1, সরি θ1 শূন্য, ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার। ওকে, তাহলে এই পার্ট শূন্য, এই পার্ট শূন্য, তাহলে হবে আর স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, অতএব আর ইকুয়াল টু হবে a। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে অবস্থান করে, তাহলে বৃত্তের পোলার সমীকরণ হবে আর ইকুয়াল টু a। ওকে, এই শর্তগুলি আমরা পাইলাম। তো এই শর্তে বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে বিভিন্ন শর্তে। তো সামনের ক্লাসে আমরা আরো কিছু বৃত্তের সমীকরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।